পারিগণে থেকে তোমরা প্র্যাকটিস করছো অঙ্ক। আজকে আমি তোমাদের সমান্তর প্রগতির দশম শ্রেণীর অনুশীলনী 5.2 থেকে 12 নম্বর অঙ্কটা প্রথমে করাচ্ছি। তো প্রথম যে অঙ্কটা হচ্ছে, দুটি সমান্তর প্রগতির একই সাধারণ অন্তর, তাদের 100তম পদের পার্থক্য 100, তাদের 1000তম পদের পার্থক্য কত? তো পূর্বের ভিডিওগুলিতে যে অঙ্কগুলি করেছ, একটি অঙ্কে সবসময় একটি প্রগতির কথাই বলা হয়েছিল, কিন্তু এই অঙ্কটিতে একই অঙ্কের মধ্যে দুটি প্রগতির কাজ একসাথে আমাদের কি করতে হবে। এখানে দুটি সমান্তর প্রগতির একই সাধারণ অন্তর দেওয়া আছে। এখানে দুটি সমান্তর প্রগতির প্রথম পদ কোনোটাই কিন্তু দেওয়া নেই। এই জন্য আমরা প্রথমেই ধরে নিয়েছি যে প্রগতি দুটির প্রথম পদদ্বয় যথাক্রমে হচ্ছে A1 এবং A2, অর্থাৎ যে দুটো প্রগতির কথা বলা হচ্ছে তার মধ্যে প্রথম প্রগতির প্রথম পদ হচ্ছে A1 এবং দ্বিতীয় যে প্রগতিটা রয়েছে তার প্রথম পদ হচ্ছে A2। প্রশ্নে যেটা দেওয়া আছে তাদের সাধারণ অন্তর কিন্তু সেম, প্রথম প্রগতি এবং দ্বিতীয় প্রগতির সাধারণ অন্তর একই। এই জন্য আমি লিখেছি উভয় প্রগতির সাধারণ অন্তর ডি, অর্থাৎ প্রথম প্রগতির সাধারণ অন্তর ডি এবং দ্বিতীয় প্রগতির সাধারণ অন্তরও ডি। ঠিক আছে, তারপরে আমরা পরবর্তী অংশে যাব। এখানে দেখো তাদের 100তম পদের পার্থক্য 100, এটা একটা কন্ডিশন। এই কন্ডিশনটাকে আমরা করতে হবে। এখানে যেহেতু লেখা আছে তাদের 100তম পদের পার্থক্য 100, তো আমরা সমীকরণ তৈরি করার জন্য আমরা দুটো প্রগতির ক্ষেত্রেই 100তম পদ বের করে নেব প্রথমে। তো আমরা লিখব প্রথম প্রগতিটির 100তম পদ মানে T100 ইজ ইকুয়াল টু, যে সূত্র রয়েছে সূত্র তোমরা জানো, সেটা হচ্ছে A প্লাস, তো এখানে A বলতে প্রথম প্রগতির ক্ষেত্রে প্রথম পদ হচ্ছে A1, এই জন্য এখানে A1 হবে A প্লাস n-1, তো n-1 ইন্টু d হয়, তো n-1 মিনস এখানে 100 মাইনাস 1, অর্থাৎ 100 - 1 হবে, কারণ এখানে n এর মান হচ্ছে 100তম পদ, মানে n এর মান হচ্ছে 100, এই জন্য হবে n-1 এর জায়গায় আমরা n এর জায়গায় 100 বসিয়ে দিয়েছি, 100 - 1 ইনটু d, দ্যাট মিন্স A1 প্লাস 100 থেকে 1 বিয়োগ করলে হবে 99, তারপরে d। এটা আমরা 1 নাম্বার ইকুয়েশন লিখে রাখলাম। এটা গেল প্রথম প্রগতির 100তম পদ। সেম ভাবে আমরা দ্বিতীয় প্রগতির 100তম পদটা বের করব, সেটা T100 ইজ ইকুয়াল টু কত হবে, এখানে হবে যেহেতু দ্বিতীয় প্রগতির প্রথম পদ হচ্ছে A2, সুতরাং এখানে A2 প্লাস 100 - 1 ইনটু d হবে, আর d উভয় ক্ষেত্রে প্রথম প্রগতির ক্ষেত্রেও সাধারণত d, এই জন্য d হয়েছে, এবং দ্বিতীয় প্রগতির ক্ষেত্রেও কিন্তু সাধারণত d, উভয় প্রগতির ক্ষেত্রে সাধারণত 1, সেটা কিন্তু প্রশ্নে উল্লেখ করা আছে। ঠিক আছে, তারপর হবে A2 প্লাস 99, A2 প্লাস 100 থেকে যদি 1 মাইনাস করি 99 হয়, তারপরে d হয়, ইজ ইকুয়াল টু নো, দুইটা 2 নাম্বার দিলাম। তাহলে আমরা প্রগতি দুটার 100তম পদগুলি আমরা আলাদা আলাদা ভাবে বের করে নিয়েছি। এখন প্রশ্ন অনুসারে এই যে প্রগতি দুটো 100তম পদের পার্থক্য আমরা বের করব। প্রগতি দুটো 100তম পদ, অর্থাৎ প্রথম প্রগতির 100তম পদ থেকে দ্বিতীয় প্রগতির 100তম পদ আমরা বিয়োগ করব। A1 প্লাস 99d, এর থেকে আমরা মাইনাস করে দেব দ্বিতীয় প্রগতি A2 প্লাস 99d, প্রথম প্রগতির 100তম পদ হচ্ছে এটা
এবং দ্বিতীয় প্রগতির 100তম পদ হচ্ছে এটা। আমরা বিয়োগ করলে যেটা হয় সেটা প্রশ্নে লেখা আছে তাদের 100তম পদের পার্থক্য হচ্ছে 100, এর মানে আমরা এখানে 100 লিখব। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে আমাদের মান নির্ণয়ের জন্য যে কন্ডিশন, সেটা প্রশ্নে দেওয়া আছে যে 100তম পদের পার্থক্য কত, 100। এই জন্য আমরা 100তম পদ দুটো বের করে নিয়েছি প্রথমে, তারপরে তাদের বিয়োগফল 100তম পদের বিয়োগফল আমরা 100 রেখেছি। তারপরে আমরা যাব সরল করব a1 প্লাস 99d মাইনাস এখানে a2 লিখব, তারপরে এখানে প্লাস এ মাইনাস এ মাইনাস তারপরে 99d ইজ ইকুয়াল টু 100 হবে। এখানে দেখো প্লাস 99d আর মাইনাস 99d কিন্তু কাটা যাবে, তাহলে থাকছে কত, তাহলে এখানে হবে a1 তারপরে এদিকে আছে -2 মাইনাস a2 ইকুয়াল টু 100। তাহলে এটা আমরা পেয়ে গেছি, এটাকে আমি একটা নাম্বার দিয়ে রাখলাম 3 নাম্বার, অর্থাৎ a1 a2 ইজ ইকুয়াল টু 100। এটা পরবর্তী সময়ে কাজে লাগবে। এবার আমরা মূল প্রশ্নে যাব, যেটা চেয়েছে সেটা হচ্ছে তাদের 1000তম পদের পার্থক্য কত। এই যে দুটো প্রগতি আছে তাদের 1000তম পদের পার্থক্য বের করতে বলা হচ্ছে। এই জন্য আমরা প্রথমে উভয় প্রগতির 1000তম পদের পদগুলি বের করে নিই। এখন প্রথম প্রগতির 1000তম পদ T1000 আমরা বের করব। 1000তম পদ মিন্স T1000 ইজ ইকুয়াল টু হবে কত, ইজ ইকুয়াল টু হবে প্রথম প্রগতির জন্য তো প্রথম পদ হচ্ছে a1 প্লাস 1000 মাইনাস 1 দ্যাট ইজ n-1, যেটা এখানে n এর মান 1000 ইনটু d। তো এটাকে সরল করলে হচ্ছে a1 প্লাস 1000 থেকে যদি 1 বিয়োগ করি 999 তারপরে d। একই রকম ভাবে দ্বিতীয় প্রগতির 1000তম পদ T1000 ইজ ইকুয়াল টু হবে, এখানে হবে a2, যেহেতু দ্বিতীয় প্রগতির প্রথম পদ হচ্ছে a2 প্লাস 1000 মাইনাস 1 ইনটু d ইজ ইকুয়াল টু হবে a2 প্লাস 99d। আমরা প্রথম প্রগতির 1000তম পদের মান এবং দ্বিতীয় প্রগতির 1000তম পদের মানও বের করেছি। এই যে প্রথম প্রগতির 1000তম পদের মান, এটা হচ্ছে দ্বিতীয় প্রগতির 1000তম পদের মান, সরি এখানে নাই। এবার আমাদের যেটা বের করতে হবে, বলা হয়েছে যে তাদের 1000তম পদের পার্থক্য অর্থাৎ বিয়োগফলটা আমরা বের করব। সুতরাং প্রগতি দুটির 1000তম পদের পার্থক্য ইজ ইকুয়াল টু হবে, এই প্রথম 1000তম পদের পার্থক্যটা প্রথম প্রগতির, এটা থেকে আমরা বিয়োগ করব। তো আমি লিখব a1 প্লাস 999d, এটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম প্রথম প্রগতির 1000তম পদটা, মাইনাস করলাম দ্বিতীয় প্রগতির 1000তম পদ, এই হচ্ছে দ্বিতীয় প্রগতির 1000তম পদ। এবার আমরা বিয়োগ করে দেব, সরল করব। তাহলে দেখছি a1 প্লাস 999d মাইনাস a2। এবার আমরা যেহেতু ব্র্যাকেটটাকে উঠাবো এবং ব্র্যাকেটের সামনে যেহেতু মাইনাস চিহ্ন রয়েছে, আমাকে মাইনাস আর প্লাসে গুণ করে হয়ে যাবে মাইনাস, তারপরে 999d হবে। এবার প্লাস 999d আর মাইনাস 999d কেটে যাবে, থাকবে কত, a1 আর এখানে থাকছে মাইনাস a2। আর a1 মাইনাস a2 এর মান কিন্তু আমরা 3 নম্বর সমীকরণ থেকে মানটা বসিয়ে দিতে পারি, অর্থাৎ এই মানটা আমরা প্রথমেই বের করে রেখেছি। a1 মাইনাস a2 এর মান সেটা হচ্ছে 100। তাহলে আমরা a1 মাইনাস a2 জায়গায় লিখব কত,
n 100। তাহলে প্রশ্নে যে কোশ্চেন আমাদের করেছে যে 1000তম পদের পার্থক্য কত তাদের, তো প্রগতি দুটির 1000তম পদের পার্থক্য হচ্ছে 100। এটা হচ্ছে নির্ণয় আনসার। পরবর্তী যে অঙ্কটা আমি করাবো সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 13 এবং প্রশ্নটা হচ্ছে 3 অঙ্ক বিশিষ্ট কতগুলি সংখ্যা 7 দ্বারা বিভাজ্য। তো প্রথমে আমাদের এটা বুঝতে হবে যে 3 অঙ্ক বিশিষ্ট বা 2 অঙ্ক বিশিষ্ট বা 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা মানে সেটা কি ধরনের, আমি উদাহরণ দিয়ে প্রথম বোঝাবো। 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা স্টার্ট হচ্ছে 100 থেকে 100 এর আগের যে সংখ্যাগুলি সেগুলি 2 অঙ্ক বিশিষ্ট এবং 1 অঙ্ক বিশিষ্ট ছিল। 99 ছিল 2 অঙ্ক বিশিষ্ট। 100 যেটা, যেহেতু এর সংখ্যাটার মধ্যে 3টা অঙ্ক আছে এর জন্য এটা 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এরকম করে 101, 102 এভাবে শুরু হয়ে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলি যদি আমরা লিখতে যাই অনেক হয়ে যাবে। আমরা সর্বশেষ 3 অঙ্ক বিশিষ্ট যেটা সংখ্যা রয়েছে সেটা আমি লিখব, সেটা হচ্ছে 999। ঠিক আছে, তাহলে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা শুরু হয়েছে 100 থেকে এবং শেষ হয়েছে 999। এগুলি সবাই 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এখন প্রশ্ন হচ্ছে এই যে এতগুলি 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তার মধ্যে যারা 7 দিয়ে বিভাজ্য, যাদেরকে 7 দিয়ে ভাগ যায়, ওই 7 দিয়ে বিভাজ্য হওয়া যে সংখ্যা ওই সংখ্যা কত, অর্থাৎ 7 দিয়ে বিভাজ্য সংখ্যা কয়টি আছে এই 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলির মধ্যে। ঠিক আছে, সেটা বের করার জন্য আমাদের দেখতে হবে প্রথমে এই 100 থেকে শুরু করে প্রথমে কোন সংখ্যাটা 7 দিয়ে ভাগ যায়। অর্থাৎ আমরা হিসাব করে দেখব বা অঙ্ক কষে দেখব যে প্রথমে 105 কে কিন্তু 7 দিয়ে ভাগ যায়। প্রথমে আমরা 100 কে ভাগ করে দেখব, তারপরে 101 কে ভাগ করে দেখব। এভাবে যদি আমরা ভাগ করি আমরা দেখব যে প্রথম সংখ্যা হচ্ছে সেই সংখ্যাটা যেটা 105 এবং সেটা 7 দিয়ে বিভাজ্য, 7 দিয়ে ভাগ যায়। তো এর পরবর্তী কোন সংখ্যাটা 7 দিয়ে বিভাজ্য হবে সেটা হবে 105 এর সঙ্গে 7 যোগ করলে যে সংখ্যাটা হয় অর্থাৎ 112। তারপরে 112 এর সাথে আবার 7 যোগ করলে 119। এই সংখ্যাগুলি কিন্তু 7 দিয়ে ভাগ যাবে। এইভাবে আমরা 7 যোগ করে পরপর 7 যোগ করে আমরা 7 দিয়ে বিভাজ্য হওয়া সংখ্যাগুলি কিন্তু বের করতে পারি। কিন্তু এটা তো অনেকগুলি সংখ্যা হয়ে যাবে এবং এইভাবে বের করাটা অনেক কঠিন এবং কষ্টসাধ্য বিষয়। সেই জন্য আমরা প্রগতির সাহায্য নিয়ে এই অঙ্কের সমাধানটাকে আমরা করব। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 105 প্রথম 7 দ্বারা বিভাজ্য সংখ্যা, তারপরে 112, তারপরে 119, তারপরে ডট 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 মাঝখানে গুলো লিখলাম না। এবার আমরা দেখতে হবে 999 হচ্ছে সবচেয়ে বড় 3 অঙ্কের সংখ্যা, তার লাস্ট দিক থেকে কোন সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য। তো সেই ক্ষেত্রেও আমরা 999 কে ভাগ করে দেখব, 998 কে ভাগ করে দেখব। এরকম করে যদি আমরা ভাগ করি আমরা দেখব 994 সর্বশেষ 7 দ্বারা বিভাজ্য 3 অঙ্কের সংখ্যা। এজন্য আমরা লিখব 994। অর্থাৎ এই 3 অঙ্ক বিশিষ্ট 7 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলিকে নিয়ে যদি আমরা একটা প্রগতি গঠন করি তাহলে সেই প্রগতিটা হবে 105। তারপরে 105 এর সাথে আমরা 7 প্লাস করলে হচ্ছে কত 112, তারপরে 119। এভাবে 7 প্লাস প্লাস করে আমরা লিখতে পারবো, কিন্তু আমাদের প্রথম তিনটা লিখলে এখানে চলবে। তারপরে ডট ডট দিয়ে আমরা সর্বশেষ যেটা 7 দ্বারা বিভাজ্য 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা সেটা হচ্ছে 994, সেটা আমরা লিখবো। অর্থাৎ আমরা একটা প্রগতি কিন্তু এখন পেয়ে গেছি যেগুলি প্রত্যেকটাই কিন্তু 7 দ্বারা বিভাজ্য 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যার প্রগতি। এখন এটা আমরা ধরে নিব, তাহলে এই প্রগতিটার প্রথম পদ হচ্ছে 105। a = কত হবে 105
সাধারণ অন্তর d ইজ ইকুয়াল টু হবে দ্বিতীয় পদ থেকে প্রথম পদের বিয়োগফল। দ্যাট মিন্স 112 থেকে 105 বিয়োগ করলে হবে 7, আর এটাই 7 হচ্ছে সাধারণ অন্তর, প্রথম পদ এর মান হচ্ছে 105, আর লাস্ট যে পদটা রয়েছে সেটা হচ্ছে এখানে 994। আমাদের যেটা প্রশ্ন করেছে সেটা হচ্ছে কয়টা সংখ্যা আছে এই প্রগতির মধ্যে, বা 7 দ্বারা বিভাজ্য কয়টা সংখ্যা আছে 3 অঙ্ক বিশিষ্ট। আমরা ধরি নির্ণয় পদ সংখ্যা ইজ ইকুয়াল টু n। তো এই প্রগতিটার মোট পদ সংখ্যা যদি n হয়, সুতরাং সর্বশেষ পদ অর্থাৎ tn এর মান হচ্ছে 994। সুতরাং আমরা লিখতে পারি tn ইজ ইকুয়াল টু 994, ঠিক আছে? বা tn এর যে সূত্র সেটা হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইজ ইকুয়াল টু 994। এবার a এর মান আমরা d এর মান বসিয়ে দেব, এর মান হচ্ছে 105 প্লাস n মাইনাস 1 ইন্টু d, d এর মান হচ্ছে 7 ইজ ইকুয়াল টু 994। তার পরবর্তী লাইনে আমরা 105 কে আমরা ডান দিকে নিয়ে যাব, তাহলে এই 7 দিয়ে আমরা এই জায়গাটাকে গুণ করে নেব। তাহলে 7 দিয়ে 9 কে n কে গুণ করলে হবে 7n প্লাস এ মাইনাস এ মাইনাস 7 আর এ কে গুণ করলে হবে 7, অর্থাৎ আমরা 7 দিয়ে n - 1 কে গুণ করে পেলাম 7n - 7। এবার এই যে 994 লেখার পরে এই যে 105 কে আমরা যদি ডান দিকে নিয়ে যাই, তাহলে প্লাস থেকে হয়ে যাবে -105। পরবর্তী লাইনে 7n ইজ ইকুয়াল টু এই -7টাকেও আমরা ডান দিকে নিয়ে যাব, তাহলে সেটা ওই দিকে গেলে +7 হবে। তাহলে লিখব 994 -105, এটা হয়ে যাবে +7, বা 7n ইজ ইকুয়াল টু আমরা 994 আর এদিকে আছে +7, এই দুটো যদি প্লাস করি প্রথমে, তাহলে হয়ে যায় 1001, বাকি রয়েছে -105, বা 7n ইজ ইকুয়াল টু 1001 থেকে যদি আমরা 105 কে আমরা বিয়োগ করি হয় 896। এবার আমরা n ইজ ইকুয়াল টু লিখতে পারি, নিচে চলে আসবে 7 আর উপরে হবে 896। 896 কে আমরা 7 দিয়ে ডিভাইড করে দেব, ডিভাইড করলে হবে 128, অর্থাৎ n এর মান কত বেরিয়েছে 128, 128 বেরিয়েছে। অর্থাৎ এই যে প্রগতিটার মধ্যে টোটাল 7 দ্বারা বিভাজ্য যে সংখ্যার যে প্রগতি আমরা লিখেছি, এখানে টোটাল 128টি কিন্তু পদ রয়েছে। অর্থাৎ আমরা এটা বলতে পারি 3 অঙ্ক বিশিষ্ট 7 দ্বারা বিভাজ্য কয়টি সংখ্যা আছে, 128টি সংখ্যা আছে। তাহলে লিখব, সুতরাং 3 অঙ্ক বিশিষ্ট 7 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে 128টি। এটা হচ্ছে আমাদের নির্ণয় উত্তর। ঠিক আছে, 14 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে tan এবং 250 এর মধ্যবর্তী 4 এর কয়টি গুণিতক আছে। তো এই প্রশ্নটায় প্রথমে আমরা 4 এর গুণিতক এই সম্পর্কে একটু বুঝে নেব। tan থেকে 250 যে পর্যন্ত যতগুলি সংখ্যা আছে মধ্যবর্তী, তাদের মধ্যে 4 এর গুণিতক কোনগুলি সেটা আমাদের আগে জানতে হবে। তো এখানে 10, 11, 12, 13, 14, 15, 16 এইভাবে 250 পর্যন্ত সংখ্যাগুলি আমি সবগুলি লিখছি না, কিন্তু এই 10 এর পরবর্তী কোন সংখ্যাটা প্রথম
4 এর গুণিতক সংখ্যা সেটা আমরা প্রথম বের করব। 10 এর পরবর্তী 4 এর গুণিতক সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলি 4 দিয়ে ভাগ যাচ্ছে সেগুলি। তো প্রথমে আমরা এই 12 কে 10 এর পরে থেকে শুরু করলে আমরা 10 কে আর 11 কে কিন্তু 4 দিয়ে ডিভাইড করা যায় না, অর্থাৎ প্রথম দুটো সংখ্যা কিন্তু 4 এর গুণিতক নয়। তাহলে 12 কিন্তু 4 দ্বারা বিভাজ্য, অর্থাৎ এই 12 যে সংখ্যাটা সেটা 4 এর একটা গুণিতক। এর পরবর্তী গুণিতক হচ্ছে এই 12 এর সাথে +4 করে দাও, সেটা হচ্ছে 16, এবং 16 কিন্তু 4 দ্বারা ডিভাইড করা যায়, অর্থাৎ এক্ষেত্রে 16 যে সংখ্যাটা সেটাও হবে 4 এর গুণিতক। অর্থাৎ দেখা যাচ্ছে এইভাবে 4 প্লাস করে আমরা পরপর 4 এর গুণিতক সংখ্যাগুলি বের করতে পারব। আমি যদি 4 প্লাস করে 250 অবধি সংখ্যাগুলি 4 এর গুণিতক সংখ্যাগুলি বের করতে থাকি, লম্বা একটা 4 এর গুণিতকের লিস্ট হয়ে যাবে। তো এই ক্ষেত্রে 4 এর গুণিতক এভাবে বের করাটা আমাদের পক্ষে অনেকটাই কষ্টসাধ্য হয়ে যাবে এবং অনেক বেশি সময় সাপেক্ষ বিষয়। সেজন্য আমরা সমান্তর প্রগতির সাহায্যে এর সমাধান করব। এর জন্য 10 থেকে 250 পর্যন্ত মধ্যবর্তী 4 এর গুণিতক যারা যারা রয়েছে তাদেরকে নিয়ে একটি আমরা সমান্তর প্রগতি গঠন করব। এই জন্য প্রথমে আমরা লিখব 10 এবং 250 এর মধ্যবর্তী 4 এর গুণিতক সংখ্যাগুলি নিয়ে গঠিত সমান্তর প্রগতিটি হবে। প্রথম যে সংখ্যাটা আমরা 10 এর পরে 10 এর পরে যে সংখ্যাটা প্রথম 4 এর গুণিতক হিসেবে পাই সেটা হচ্ছে 12। তো আমরা প্রথমে লিখব 12, তারপরে কত, তারপরে হচ্ছে 4 প্লাস করলে সেটা হয়ে যাচ্ছে 16, তার পরবর্তী 16 এর পরে 16 এর সাথে 4 প্লাস করে দাও, হয়ে যাবে 20। এইভাবে সর্বশেষ 250 এর পূর্ববর্তী যে সংখ্যাটা 4 এর গুণিতক সেটা আমরা লিখব। তো এখানে 250 এর আগে 249 সেটা কিন্তু 4 দিয়ে ভাগ করা যায় না, কিন্তু 248 কে কিন্তু আমরা 4 দিয়ে ভাগ করতে পারি, অর্থাৎ সর্বশেষ 4 এর গুণিতক সংখ্যাটি হবে 248। অর্থাৎ আমরা 10 এবং 250 এর মধ্যবর্তী যে 4 এর গুণিতকগুলি আছে ওই সংখ্যাগুলিকে নিয়ে সমান্তর প্রগতি গঠিত করলে যে সংখ্যাগুলি পাই সেগুলি হচ্ছে 12, 16, 20 ... 248। ঠিক আছে, এবার আমরা লিখতে পারি তাহলে যে এই প্রগতিটার প্রথম পদ হচ্ছে প্রগতিটির a is equal to 12, প্রগতিটির সাধারণ অন্তর d is equal to কত, 16 থেকে 12 কে মাইনাস করে দাও, 16 minus 12 is equal to কত, 4। তাহলে এই প্রগতিটির প্রথম পদ আমরা পেলাম 12 এবং সাধারণ অন্তর পেলাম 4। যেহেতু এই প্রগতিটার সবচেয়ে শেষ পদ 248, এটা হচ্ছে প্রগতিটির সর্বশেষ পদ অর্থাৎ nতম পদ। আমরা ধরে নিলাম যে প্রগতিটার কয়টি পদ আছে, n সংখ্যক পদ আছে, সেটা আমরা প্রথমে ধরে নেব। ধরি প্রগতিটির পদ সংখ্যা
ইজ ইকুয়াল টু n। আমরা ধরে নিলাম প্রগতিটির পদ সংখ্যা হচ্ছে n, অর্থাৎ প্রগতিটার লাস্ট পদ অর্থাৎ tn nতম পদ হচ্ছে 248। সুতরাং tn is equal to 248 বা tn এর যে সূত্র সেটা হচ্ছে a plus n minus 1 into d is equal to ডান দিকে আমরা লিখব 248। তার পরবর্তী লাইনে এর যে মান রয়েছে 12 আমরা বসিয়ে দেব প্লাস n minus 1 into d, d এর মান আমরা জানি 4, তো d এর জায়গায় আমরা 4 লিখলাম, is equal to হবে 248 বা 12 প্লাস এখানে আমরা 4 দিয়ে n minus 1 কে আমরা মাল্টিপ্লাই করব, অর্থাৎ 4 দিয়ে আমরা n কে মাল্টিপ্লাই করলে হবে 4n, আবার এখানে 4 দিয়ে যখন 1 কে মাল্টিপ্লাই করব এখানে কিন্তু মাইনাস চিহ্ন আছে 1 এর সামনে, সেই জন্য আমরা a প্লাস আর মাইনাসে মাল্টিপ্লাই করব, প্লাসে মাইনাসে মাইনাস লিখব, তারপরে 1 আর 4 এ গুণ করলে 4 হয়, ইজ ইকুয়াল টু 248 বা প্রথমে আমি 4n লিখব আর তারপরে 12 আর এখানে -4, অর্থাৎ 12 থেকে যদি 4 বিয়োগ করি হবে 8 প্লাস 8 হবে, ইজ ইকুয়াল টু 248 বা 4n ইজ ইকুয়াল টু এই যে প্লাস 8 রয়েছে সেটাকে আমরা ডান দিকে নিয়ে যাব, হয়ে যাবে 248 মাইনাস 8 বা 4n ইজ ইকুয়াল টু 248 থেকে যদি আমরা 8 বিয়োগ করে দিই হবে 240 বা n ইজ ইকুয়াল টু 240, নিচে 4টা চলে যাবে নিচে, দ্যাট মিন্স 4 দিয়ে যদি 240 কে যদি আমরা ভাগ করি সেখানে হয়ে যাবে 60 ইজ ইকুয়াল টু 60, অর্থাৎ n এর মান কত হয়েছে, n এর মান 60। অর্থাৎ এই যে প্রগতিটা আমরা বের করেছিলাম এই প্রগতিটার কয়টা পদ আছে, 60টি পদ আছে, অর্থাৎ 10 এবং 250 এর মধ্যবর্তী 4 এর গুণিতক যে সংখ্যা রয়েছে তার সংখ্যা কিন্তু হবে 60, ঠিক আছে। তাহলে আমরা লিখব সুতরাং 10 এবং 250 এর মধ্যবর্তী 4 এর গুণিতক সংখ্যা is equal to 60। এটা হচ্ছে নির্ণয় উত্তর, ঠিক আছে। পরবর্তী অঙ্কটা হচ্ছে কোশ্চেন নাম্বার 15। এই 15 নম্বরের যে অঙ্কটা সেটা আমি পড়ছি। n এর কোন মানের জন্য দুটি সমান্তর প্রগতি 63, 65, 67 ডট 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 এবং 3, 10, 17 ডট 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 এর nতম পদ সমান হবে। তো প্রথমে আমরা প্রশ্নটাকে ভালোমতো বুঝে নেব। তো প্রথমে এখানে দেখতে হবে আমাদের দুটো প্রগতি আছে এবং দুটো প্রগতির বলা হয়েছে nতম পদ সমান। আমরা প্রথম প্রগতিটা আমরা লিখব এবং প্রথম প্রগতি থেকে nতম পদের মান বের করে নেব। প্রথম প্রগতি হচ্ছে 63, 65, 67 ডট 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 ডট। এখানে প্রথম পদ হচ্ছে কত, 63, তাহলে এর মান 63 এবং সাধারণ অন্তর d ইজ ইকুয়াল টু হবে এই প্রথম প্রগতির দ্বিতীয় পদ থেকে এবং দ্বিতীয় পদ থেকে প্রথম পদ আমরা বিয়োগ করে দেব, অর্থাৎ 65 থেকে আমরা বিয়োগ করে দেব 63, তো বিয়োগ করলে হচ্ছে 2, দ্যাট মিন্স আমাদের প্রথম প্রগতির d এর মান 2 আর প্রথম প্রগতির a এর মান 63। আমরা বের করব nতম পদ। nতম পদ কি, tn। প্রথম প্রগতির ক্ষেত্রে nতম পদ আমরা বের করব। তো nতম পদের যে সূত্র সেটা হচ্ছে a plus n minus 1 into d।
এরপরে আমরা বসিয়ে দেব এর মানটা কত, প্রথম প্রগতির ক্ষেত্রে 63 প্লাস n - 1, n এর মান আমরা জানি না, সুতরাং n এর স্থানে n লিখব, -1 ইনটু d, d এর মান কত 2, d এর মান বসিয়ে দিলাম ইজ ইকুয়াল টু 63। তারপরে এই 2 দিয়ে এই পুরো মানটাকে আমরা গুণ করব, অর্থাৎ 2 দিয়ে আমরা n কে প্রথমে গুণ করলে হবে প্লাস 2n, এবার প্লাস এ বেরিয়েছে মাইনাস, এবার 2 দিয়ে আবার 1 কে গুণ করলে হবে 2 ইজ ইকুয়াল টু হবে 2n লিখব, প্রথমে 2n লিখলাম, তারপরে 63 থেকে যদি 2 মাইনাস করে দিই তাহলে হয়ে যাবে প্লাস 61। অর্থাৎ প্রথম প্রগতির n তম পদের মান আমরা বের করেছি। একই রকম ভাবে দ্বিতীয় প্রগতির ক্ষেত্রে আমরা n তম পদ বের করব। আবার দ্বিতীয় প্রগতির ক্ষেত্রে প্রথম পদ ব্র্যাকেটে a লিখবে ইজ ইকুয়াল টু কত, দ্বিতীয় প্রগতি শুরু হয়েছে 3 দিয়ে, তারপরে 10, তাহলে প্রথম পদ হচ্ছে 3 সাধারণত d ইজ ইকুয়াল টু হবে দ্বিতীয় প্রগতির দ্বিতীয় পদ হচ্ছে 10, 10 থেকে আমরা প্রথম পদ 3 বিয়োগ করব, দ্যাট মিন্স 10 - 3 ইজ ইকুয়াল টু কত হবে 7। এক্ষেত্রে আমরা n তম পদ tn এর মান বের করব। তো a প্লাস n - 1 ইনটু d, এর মান আমরা বসিয়ে দেব 3, এর মান 3 আছে, প্লাস n - 1 ইনটু d এর মান হচ্ছে 7। পরবর্তী লাইনে 3, তারপরে 7 দিয়ে আমরা n - 1 কে যদি গুণ করি তাহলে 7 এর সাথে n গুণ হয়ে যাবে প্লাস 7n, এদিকে প্লাস এ মাইনাসে মাইনাস, তারপরে 7 আর 1 গুণ করলে হবে 7 ইজ ইকুয়াল টু 7n লিখব প্রথমে, তারপরে এদিকে প্লাস 3 - 7 সরল করলে হবে -4। তাহলে আমরা দেখলাম উভয় ক্ষেত্রে প্রথম প্রগতির ক্ষেত্রে tn এর মান 2n প্লাস 61 এবং দ্বিতীয় প্রগতির ক্ষেত্রে আমরা tn এর মান বের করেছি 7n - 4। প্রশ্নে যেটা লেখা আছে যে n এর কোন মানের জন্য দুটি সমান্তর প্রগতির, অর্থাৎ এই প্রগতিটা এবং এই প্রগতিটা n তম পদের মান সমান হবে। যেহেতু কন্ডিশন এখানে দেওয়া আছে উভয় প্রগতির n তম পদের মান সমান, অর্থাৎ এই মানটা আর এই মানটা সমান, যেহেতু দেওয়া আছে আমরা সেটা লিখব। প্রশ্নানুসারে প্রথম প্রগতির n তম পদের মান যেটা আমরা বের করেছি সেটা লিখব 2n প্লাস 61 ইজ ইকুয়াল টু দ্বিতীয় প্রগতির n তম পদের মান সেটা হচ্ছে 7n - 4। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি পরের লাইনে আমরা পাচ্ছি 2n আর 7n টাকে যদি আমরা বাম দিকে নিয়ে আসি প্লাস ছিল হয়ে যাবে -7n ইজ ইকুয়াল টু, এইদিকে -4 অলরেডি আছে প্রথম থেকে, এটা আমি লিখে নিয়েছি, তারপরে বাম দিক থেকে প্লাস 61 টাকে ডান দিকে নিয়ে আসলে হয়ে যাবে -61, তারপরে এখানে হবে প্লাস 2n - 7n, যেহেতু একটার চিহ্ন প্লাস আর অপরটার চিহ্ন মাইনাস আছে, ভিন্ন ভিন্ন চিহ্ন রয়েছে, এখানে মাইনাস হবে, অর্থাৎ 7n থেকে 2n যদি আমরা বিয়োগ করি তাহলে হবে 5n। 5n এর চিহ্ন কি হবে, 5n এর চিহ্ন হবে যেহেতু বড় সংখ্যা হচ্ছে 7n, তার চিহ্ন যেহেতু মাইনাস আছে রেজাল্টও কিন্তু মাইনাস হবে ইজ ইকুয়াল টু, এখানে -4 - 61, এখানে কি যোগ হবে না বিয়োগ হবে? এখানে অবশ্যই যেহেতু একই রকম চিহ্ন, দুইটা সংখ্যার চিহ্ন যখন একই রকম হয় তখন হবে যোগ, চিহ্ন যখন ভিন্ন ভিন্ন হয় তখন হবে বিয়োগ। যেহেতু এখানে মাইনাস, এখানে মাইনাস, সেম চিহ্ন, তাহলে হবে যোগ, অর্থাৎ 61 এর সাথে 4 যদি আমরা যোগ করি হয়ে যাবে 65, চিহ্ন তো মাইনাসে হবে, বোথ সাইডে মাইনাস কেটে দাও, তার পরবর্তী লাইনে n ইজ ইকুয়াল টু হবে, এই যে n এর সাথে 5টা গুণ অবস্থায় ছিল এই 5টা নিচে চলে আসবে, ভাগ হয়ে যাবে, উপরে তো 65 হবে, তারপরে 5 দিয়ে যদি 65 কে ভাগ করি 30 হচ্ছে, সুতরাং n ইজ ইকুয়াল টু কত, n ইজ ইকুয়াল টু হচ্ছে 30। ঠিক আছে, এখানে আমাদের বের করতে বলেছে n এর কোন মানের জন্য প্রগতি দুটি n তম পদ সমান হবে।
তো n এর মান আমরা বের করে নিয়েছি। সুতরাং নির্ণয় n = 30। প্রিয় ছাত্রছাত্রী, পরবর্তী যে অঙ্কটা করাবো সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 16। প্রশ্নটা হচ্ছে সমান্তর প্রগতিটি নির্ণয় করো যার তৃতীয় পদ 16 এবং সপ্তম পদটি পঞ্চম পদ থেকে 12 বেশি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথম পদ এবং সাধারণ উত্তর কোনোটাই নেই। প্রথমে আমরা ধরে নেব প্রগতিটির প্রথম পদ = 1 এবং সাধারণ অন্তর = d। আমরা ধরে নিয়েছি প্রথম পদ হচ্ছে 1 এবং সাধারণ অন্তর হচ্ছে d। তারপরে আমরা দেখব প্রশ্নে যে এই প্রগতিটার তৃতীয় পদ হচ্ছে 16। আমরা লিখব atq, that means according to the question তৃতীয় পদ সমান সমান কত 16। তৃতীয় পদ মানে t3, তৃতীয় পদ হচ্ছে t3 = কত হবে 16। এবার t3 এর জায়গায় আমরা লিখব a plus n - 1 হবে। n মানে হচ্ছে 3, অর্থাৎ 3 - 1 into d। তো 3 - 1 হয়ে যাবে 2, তারপরে d, অর্থাৎ t3 এর স্থানে আমরা লিখেছি কত a plus 2d = 16। এটাকে আমরা 1 নাম্বার দিয়ে দিলাম, 1 নাম্বার সমীকরণ। আবার প্রশ্নটায় দেখো পরের জায়গাটা, সপ্তম পদটি মানে t7 সেটা পঞ্চম পদ থেকে 12 বেশি। তাহলে সপ্তম পদ = আমরা লিখতে পারি পঞ্চম পদের থেকে 12 বেশি। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমরা লিখব t7, দ্যাট ইজ সপ্তম পদ। এই সপ্তম পদটি কার সমান হবে? পঞ্চম পদ থেকে 12 বেশি করলে তার সমান হবে। তো পঞ্চম পদ মানে t5, এই পঞ্চম পদ থেকে 12 বেশি মানে পঞ্চম পদের সাথে আমরা 12 প্লাস করে দেব। যদি আমরা সেটা করি সেটা সপ্তম পদের সমান হবে। প্রশ্ন থেকে সেটাই আমরা লিখতে পেরেছি। এরপরে t7 এর জায়গায় আমরা লিখব কত a plus 6d = একই রকম ভাবে t5 এর জায়গায় a plus 4d plus 12 লিখব। ঠিক আছে, এবার a, তারপরে এখান থেকে এটা চলে আসবে এদিকে -a হবে, তারপরে প্লাস 6d লিখব। ডান দিক থেকে যদি 4d এদিকে আসে এটা -4d হবে, ডান সাইডে থাকবে কি 12, তারপরে প্লাস এ মাইনাসে কেটে যাবে। এবার প্লাস 6d -4d সরল করলে হবে 2d = 12 বা d = 12/2 = 6 হবে। অর্থাৎ d এর মান আমরা পেয়ে গেছি 6। আমাদের a এর মান তো বের করতে হবে। এবার আমরা d এর মান যেহেতু পেয়ে গেছি, এই 1 নং সমীকরণে আমরা যদি d এর যে মানটা বসিয়ে দিই এখানে, তাহলে সরল করলে কিন্তু a এর মানও বেরিয়ে যাবে। তাহলে আমরা লিখব 1 নং এ d = 6 বসিয়ে পাই। 1 নং সমীকরণটা হচ্ছে এটা, আমরা a লিখব প্লাস 2 ইনটু d এর জায়গায় d এর মান কত বের করেছি, d এর মান বের করেছি 6। সুতরাং d এর জায়গায় আমরা লিখব 6 = 16 বা a plus 12 = 16 বা a = 16 minus 12। সুতরাং a = 4, এর মান পেয়েছি 4, d এর মান পেয়েছি 6। আমাদের প্রশ্ন হচ্ছে সমান্তর প্রগতিটি নির্ণয় করো। তো সুতরাং নির্ণয় সমান্তর প্রগতিটি, সমান্তর প্রগতি নির্ণয় করার যে সাধারণ আকার রয়েছে সেই সূত্রটা আমরা লিখব। যদি আমাদের a এর মান এবং d এর মান দেওয়া থাকে, আমরা সমান্তর প্রগতি কিভাবে তৈরি করব সেটা
সমান্তর প্রগতির সাধারণ আকারের সূত্র থেকে আমরা তৈরি করব। তো আমি সূত্রটা লিখছি। প্রথম পদ হচ্ছে a, তারপর হবে a প্লাস d, তারপর হবে a প্লাস 2d, তারপর হচ্ছে a প্লাস 3d, তারপরে ডট 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 করে আমরা যত খুশি আমরা সমান্তর প্রগতি তৈরি করতে পারবো। তো আমরা এখন মানগুলি বসিয়ে দেব। a এর মানটা কত? a এর মানটা হচ্ছে 4, তারপর হচ্ছে a প্লাস d, দ্যাট মিন্স 4 প্লাস, এর জায়গায় 4 বসালাম আর d এর স্থানে বসাবেন 6, তারপরে 4 প্লাস 2d, 4 প্লাস 2 ইনটু 6, কমা, তারপরে a প্লাস 3d, এর মান হচ্ছে 4 প্লাস 3 ইনটু d এর মান 6, তারপরে ডট 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 দিয়ে লিখবো আমরা। পরবর্তী লাইনে 4 লিখবো, এখানে 4 আর 6 যদি প্লাস করি হবে 10, তারপরে এখানে হবে 6 দুগুণা 12, 12 এর সাথে যদি আমরা 4 যোগ করি হয়ে যাবে 16। পরবর্তী 3 6 18, 18 এর সাথে 4 যোগ করলে হবে 22, কমা দিয়ে ডট 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 ডট। অর্থাৎ এটা হচ্ছে আমাদের নির্ণীয় সমান্তর প্রগতি। পরবর্তী যে অঙ্কটা সেটা হচ্ছে 17 নাম্বার। প্রশ্নটা হচ্ছে সমান্তর প্রগতি 3 8 13 ডট 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 আর 253 এর শেষ পদ থেকে শুরু করে 20 তম পদ নির্ণয় করো। তো এটা করার জন্য প্রথমেই আমরা প্রগতিটাকে লিখে নিয়েছি এবং এই প্রগতির প্রথম পদ দেখাচ্ছে কত? 3, এর a = 3, তারপরে সাধারণত বের করে নেব d এর মান হবে 8 - 3, দ্যাট ইজ 5। এবার আমরা এই প্রগতিটার মধ্যে কয়টা পদ আছে সেটা তো আমরা জানি না, তো আমরা ধরে নেব এই প্রগতির পদ সংখ্যা হচ্ছে n। তো এরপরেই লিখবো আমরা প্রগতির পদ সংখ্যা n লেখার পরে, সুতরাং tn অর্থাৎ n তম পদ, যেহেতু পদ আছে কয়টা? n সংখ্যক পদ আছে, আর শেষ পদটাই হচ্ছে এখানে n তম পদ, অর্থাৎ tn = আমরা লিখতে পারি 253। ঠিক আছে, এবার tn এর যে ফর্মুলা, এই সূত্র অনুসারে আমরা লিখবো a plus n minus 1 into d is equal to 253, বা এর মানটা বসিয়ে দেব, এর মান হচ্ছে 3 plus n minus 1 into d এর মান আমরা পেয়েছি কত? d এর মান 5, সুতরাং d এর জায়গায় 5 বসাবো is equal to 253। তারপরে 3 লিখে তারপরে 5 দিয়ে কিন্তু n minus 1 কে আমরা গুণ করব, তাহলে 5 দিয়ে n কে গুণ করলে হবে প্লাস 5n। এরপরে আমরা যেহেতু এখানে প্লাস আছে বাইরে, প্লাসে মাইনাসে মাইনাস গুণ করে নেব, তারপরে প্লাস 5 আর 1 গুণ করলে হবে 5 ইজ ইকুয়াল টু হবে 253। পরবর্তী লাইনে আমরা প্রথমে লিখব 5n, তারপরে প্লাস 3 মাইনাস 5, সেখানে হবে -2 ইজ ইকুয়াল টু 253, বা 5n ইজ ইকুয়াল টু হবে, এই -2 কে যদি আমরা ওই সাইডে নিয়ে যাই, 253 এর সাথে +2 যোগ হয়ে হবে 255, বা n ইজ ইকুয়াল টু উপরে হবে 255, নিচে চলে যাবে 5। আমরা সরল করলে পাবো 5 আর 1 51। তাহলে যেহেতু আমরা n = 51 পেয়েছি, অর্থাৎ এই যে প্রগতিটা আছে, এই প্রগতির মধ্যে টোটাল পদ আছে 51টা। এখন আমাদেরকে যেটা বের করতে বলা হয়েছে, এই প্রগতিটার শেষ দিক থেকে 20 নম্বর পদটা, 20 নম্বর পদটা কত। তো শেষ দিক থেকে 20 নম্বর পদ বের করার কোনো সূত্র নেই, তবে প্রথম দিক থেকে যততম পদই বলা হোক না কেন আমরা বের করতে পারবো। তাহলে আমাদের এটা আগে ঠিক করে নিতে হবে যে এই প্রগতিটার ক্ষেত্রে শেষ দিক থেকে 20 নম্বর পদটা অ্যাকচুয়ালি প্রথম দিক থেকে কত নম্বর পদ, সেটাকে আমরা বের করতে হবে। তো এটা হবে এখন প্রগতিটির শেষ দিক থেকে 20তম পদ ইজ ইকুয়াল টু হবে প্রথম দিক থেকে কততম পদ সেটা বলেছিলাম বের করতে হবে। তাহলে প্রথম দিক থেকে হবে টোটাল পদ কয়টা আছে
51। তো টোটাল পদ লিখবো, লিখে আমরা মাইনাস করব শেষ দিক থেকে কততম পদ বলেছে, শেষ দিক থেকে 20তম পদ, তো সেটাকে আমরা মাইনাস করতে হবে। এটা মাথায় রাখতে হবে তোমাদের যে কোন একটা প্রগতির শেষ দিক থেকে যততম পদেই বের করতে বলা হয়, সেটাকে বের করার জন্য আমাদের সেই পদটা শেষ দিক থেকে 20তম পদটা অ্যাকচুয়ালি প্রথম থেকে কততম পদ বের করার জন্য আমাদের করতে হবে, প্রথম দিক থেকে লিখবে টোটাল পদ সংখ্যা লিখবে, তারপরে মাইনাস করবে কত, শেষ দিক থেকে যততম পদের কথা বলেছে ওই পদের নাম্বারটা, অর্থাৎ কততম পদ, এখানে বলেছে 20তম পদ, এই জন্য 20 লিখেছি, তারপরে প্লাস 1 করে দেবে সবসময়। তাহলে প্রথম দিক থেকে তম পদ। আমি যে এটা লিখেছি, আমি তোমাদের একটা एग्जांपल দিয়ে বুঝাতে চাই। যেমন মনে করো 1 2 3 4 5 এটা একটা প্রগতি, এবং এই সিম্পল এই প্রগতিটা আমি যদি বলি শেষ দিক থেকে দ্বিতীয় পদ, শেষ দিক থেকে দ্বিতীয় পদ হচ্ছে 4। তো এটা খুব ছোট প্রগতি এবং খুব সিম্পল প্রগতি দেখে আমি সহজেই কিন্তু বুঝতে পারছি বা ফাইন্ড আউট করতে পারছি। এই প্রগতিটা অ্যাকচুয়ালি এই যে শেষ দিক থেকে যে দ্বিতীয় পদটা, এটা অ্যাকচুয়ালি প্রথম দিক থেকে কত নম্বর পদ, এটা হচ্ছে 1 2 3 4, অর্থাৎ প্রথম দিক থেকে হচ্ছে 4 নাম্বার। তো আমরা প্রথম দিক থেকে 4 নাম্বার পদ এটা এখানে আমরা বের করতে পেরেছি। তো অ্যাকচুয়ালি এটা সূত্রের সাহায্যে এটা যে প্রথম দিক থেকে 4 নাম্বার পদ হয় এই প্রগতির ক্ষেত্রে, সেটা আমরা দেখাবো আমার এই সূত্রের সাহায্যে। তো এটা করার জন্য এই প্রগতিটার শেষ দিক থেকে দ্বিতীয় পদটা প্রথম দিক থেকে যে 4 নম্বর পদ সেটা আমি দেখাচ্ছি কিভাবে হয়। এটা করার জন্য প্রথম দিক থেকে কততম পদ সেটা দেখার জন্য বলছি, এখানে আমাদের লিখতে হবে টোটাল কয়টা পদ আছে, 5টা, লিখব 5 থেকে আমরা মাইনাস করব শেষ দিক থেকে কততম পদ বলেছি, দ্বিতীয় পদ, তাহলে 2 মাইনাস করব, 2 মাইনাস করে প্লাস 1 করে দেব। এটা সিম্পলিফাই করলে যেটা বের হবে সেটা হচ্ছে 5 থেকে 2 গেলে 3 প্লাস 1, দ্যাট মিন্স 4তম পদ, 4তম পদ, অর্থাৎ প্রথম দিক থেকে 4তম পদটাই হচ্ছে অ্যাকচুয়ালি এই প্রগতিটা শেষ দিক থেকে দ্বিতীয়তম পদ। তো একই রকম ভাবে এই ফর্মুলা ইউজ করে আমি কিন্তু এটা করেছি। তাহলে প্রথম দিক থেকে এটা হবে 51 থেকে 20 মাইনাস প্রথমে, তাহলে হচ্ছে 31, 31 এর সাথে প্লাস 1 করে দিলে হয়ে যাবে 32তম পদ। অর্থাৎ প্রথম দিক থেকে 32 অর্থাৎ 32তম যে পদটা সেটা হবে আমাদের নির্ণয় অ্যানসার, এবং সেটা হবে শেষ দিক থেকে 20তম পদ। তাহলে আমরা 32তম পদ দ্যাট ইজ টি 32 বের করব। সূত্র অনুসারে লিখলে a প্লাস কত হবে n-1। তো এখানে n-1 মানে 32 মাইনাস 1 অর্থাৎ 31d, ঠিক আছে, a প্লাস n-1 ইনটু d। তো n-1 মানে 32 মাইনাস 1 মানে 31d। তো এর মান কত, এর মান আমরা বের করে রেখেছি 3, এর মানটা হচ্ছে 3 প্লাস 3 31 ইনটু d এর মানটা লিখবো, d এর মানটা হচ্ছে 5। পরবর্তী লাইনে 3 প্লাস 31 আর 5 যদি আমরা গুণ করি সেখানে হবে 5 1 যা 5 3 5 15 155, অর্থাৎ 155 এর সাথে 3 যদি প্লাস করি হয়ে যাবে 158। এই 158 হচ্ছে এই প্রগতিটার ক্ষেত্রে এবং শেষ দিক থেকে শুরু করে 20তম পদ, ঠিক আছে, এটা হচ্ছে 158 হচ্ছে শেষ দিক থেকে। এই ভিডিওর সর্বশেষ যে অঙ্কটি আমি পড়াবো সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 18। প্রশ্নটা হচ্ছে সমান্তর প্রগতির চতুর্থ এবং অষ্টম পদের সমষ্টি 24 এবং ষষ্ঠ এবং দশম পদের সমষ্টি 44। প্রগতিটির প্রথম তিনটি পদ নির্ণয় করো। তো প্রশ্ন পড়ে তোমরা বুঝতে পেরেছো যে এই প্রগতিটার প্রথম পদ এবং সাধারণ উত্তর দেওয়া নেই, এই জন্য আমরা প্রগতিটির প্রথম পদ ধরেছি a এবং সাধারণ উত্তর ধরেছি d। এবার আমরা কন্ডিশন দেখব। লেখা আছে চতুর্থ এবং অষ্টম পদের সমষ্টি 24। চতুর্থ পদ মিন্স t4 এবং অষ্টম পদ মানে t8
এবং তাদের যোগফল অর্থাৎ T4 এবং T8 এর যোগফল দিয়েছে 24, এখানে প্রশ্নে দেওয়া আছে। এটা লেখার পরে আমি T4 এর জায়গায় লিখছি a প্লাস 3d, সূত্র তোমরা আগে থেকেই জানো, প্লাস লিখেছি T8 এর জায়গায় লিখেছি a প্লাস 7d ইজ ইকুয়াল টু 24। এখানে সিম্পলিফাই করে a যোগ করে 2a হয়েছে প্লাস 3d আর 7d যদি আমরা প্লাস করি 10d হয়েছে, এদিকে আছে 24। এটাকে আমরা 1 নাম্বার দিয়েছি। একই রকম ভাবে পরে যে কন্ডিশনটা দিয়েছে সেটা হচ্ছে ষষ্ঠ এবং দশম পদের সমষ্টি 44। ষষ্ঠ পদ দ্যাট মিন্স T6 লিখেছি প্লাস দশম পদ মিন্স T10, এই দুটোর সমষ্টি হতো 44। এরপরে একই রকম ভাবে আমরা T6 এর জায়গায় লিখেছি a প্লাস 5d প্লাস T10 এর জায়গায় লিখেছি a প্লাস 9d ইজ ইকুয়াল টু 44। সিম্পলিফাই করে এখান থেকে 2 নম্বর সমীকরণ পেয়েছি। এবার 2 নম্বর আর 1 নম্বর সমীকরণ আমরা উপরে নিচে বসিয়ে অপনয়ন পদ্ধতিতে সমাধান করেছি। অপনয়ন পদ্ধতি তোমাদের জানা আছে, সেখান থেকে আমরা পেয়ে গেছি d ইজ ইকুয়াল টু 5। d এর মানটা আমরা 1 নং সমীকরণে এখানে বসিয়ে দিয়েছি। 1 নং সমীকরণে 2a লিখে তারপরে প্লাস 10d, 10 ইনটু d এর জায়গায় বসিয়েছি 5 ইজ ইকুয়াল টু 24। আমরা সিম্পলিফাই করেছি, সিম্পলিফাই করে এখান থেকে a এর মান পেয়ে গেছি -13। যেহেতু আমরা a এর মান -13 পেয়েছি এবং d এর মান আমাদের বের করা হয়ে গেছে, এখানে প্রশ্নে বলা হয়েছে প্রগতিটির প্রথম তিনটি পদ বের করো। তো প্রগতির পদগুলি বের করা বা প্রগতি নির্ণয় করার যে সাধারণ আকার, সেখানে আমরা সূত্র আমাদের জানা আছে, সেটা হচ্ছে a, a প্লাস d, a প্লাস 2d। আমরা যেহেতু প্রথম তিনটি পদ বের করব, আমরা প্রথম তিনটি পদের সাধারণ আকার লিখেছি এবং ওই জায়গার মধ্যে a এর মান এবং d এর মান আমরা বসিয়ে দিয়েছি। a এর মান -13, এই যে a এর মান -13 বসিয়ে দিয়েছি, a প্লাস d এর জায়গায় -13 প্লাস d এর জায়গায় 5, d এর মান 5 বসিয়ে দিয়েছি। তারপরে a প্লাস 2d এর জায়গায় এর মান d এর জায়গায় 5 বসিয়ে দিয়েছি। পরবর্তী লাইনে -13 লিখেছি, -13 প্লাস 5, এটাকে আমরা সিম্পলিফাই করে পেয়েছি -6, আর এই জায়গায় আমরা সিম্পলিফাই করে -13 আর এদিকে 10 প্লাস 10 আর -13 এটার সরল রূপ হচ্ছে -3, অর্থাৎ তিনটি পদ হচ্ছে -13, -6 এবং -3। প্রিয় ছাত্রছাত্রী, আশা করি আজকে যে অঙ্কগুলি করিয়েছি তোমাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি কোনো জায়গায় অসুবিধা হয় বুঝতে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ওই জায়গাগুলি আমি আবার বোঝানোর চেষ্টা করব। তো আজকের জন্য এতটুকুই, গুড বাই।